অসংখ্য নক্ষত্র ঝরে গিয়েছে শুধুমাত্র ফ্যামিলির বাধায়, বিলিভ মি। খারাপ সময়ে মানে প্লেয়ারদের সাপোর্ট করাটা খুবই দরকার। প্লেয়ারদের যদি সাপোর্ট করা হয় আমার মনে হয় যে আমরা এখান থেকে কামব্যাক করাটা খুব সহজ হবে। এখানে আপনি সবসময় আশা করতে পারেন না যে আপনার গ্রাফ উপরের দিকে উঠতেই থাকবে, অবশ্যই নিচেও থাকবে। অনেকে বলে কম্পেয়ারলি ওমেন্স ক্রিকেটটা একটু বেশি ভালো করে, তো আমি আসলে মনে করি যে বাংলাদেশ ক্রিকেট আসলে ভালো করে যখন আমরা ভালো করি বা ভাইয়ারা ভালো করে। গতবার যে কমিটি ছিল বা প্রেসিডেন্ট ছিল অনেক সমালোচনা উঠে আসতো ওনার নামে, এবং নারীদের ক্রিকেট অবহেলা হচ্ছে এই সমালোচনাটা অনেকবার উঠে আসতো। তো এখন নতুন কমিটি, নতুন প্রেসিডেন্টের থেকে আপনারা কি আশা করছেন? দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের বিশেষ আয়োজনে, যেখানে আমরা কথা বলছি স্পোর্টসের উপর নারীদের অবদান নিয়ে। আমার সাথে এখন আবারও আছে আরো দুইজন জনপ্রিয় নারী, যারা দেখিয়ে দিয়েছে পুরো দেশকে যে বাংলাদেশি নারীরা নিজেদের পায়ে দাঁড়িয়ে কত দূর এগোতে পারে। আমার সাথে আছে প্রথমেই এমন একজন যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গেই সারা বিশ্বের নজর কেড়েছে তার বোলিং দিয়ে, এবং 2018 সালের এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিমেও ছিলেন তিনি, এবং পুরো 1 বছর পর আমরা তাকে আবার মাঠে ফিরতে দেখব। আমার সাথে আছে দ্য এভার স্পাঙ্কি, স্টাইলিশ অ্যান্ড জনপ্রিয় পেসার জাহানারা আলম। থ্যাংক ইউ। সাথে আরেকজন আছে যিনি হলেন বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার যে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে ঘোষিত হয়েছিল নভেম্বর 2023-এ, এবং ঠিক তার 2 মাস পর আইসিসি টিম অফ দ্য ইয়ার যে ঘোষণা করা হলো সেখানেও তার নাম ছিল। আমাদের সাথে আছে এমন একজন যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসার সঙ্গে সঙ্গে সবাইকে দেখিয়ে দিয়েছে শি ইজ আ ফোর্স টু বি রেকন্ড উইথ, ভাইস ক্যাপ্টেন অফ দ্য বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম, দ্য ফিয়ার্স অ্যান্ড হাম্বল নাহিদ আক্তার। থ্যাংক ইউ। ওয়েলকাম আপনাদের দুজনকে, আবার অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ। জাহানারা আপু, আপনার সাথেই আগে শুরু করি। দীর্ঘ 1 বছর পর আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আবার ফিরছেন, বাংলাদেশ নারীদেরকে আবার রিপ্রেজেন্ট করছেন, কেমন লাগছে? মেন্টাল প্রিপারেশন কেমন? শুকর আলহামদুলিল্লাহ। সবার প্রথমে আমি মনে করি এটা অনেক বড় একটা ব্লেসিংস আমার জন্য। দীর্ঘ 15.5 বছর ন্যাশনাল টিমকে সার্ভ করার পরে আসলে কোনো হোপ ছিল না যে আমি আবারও ফিরতে পারবো কিনা বা সে সুযোগ আছে কিনা। সো এটা সম্পূর্ণ আল্লাহর ব্লেসিংস। আমি বলবো যে ডোমেস্টিক ক্রিকেটে ক্লাব টুর্নামেন্টে হায়েস্ট উইকেট টেকার হয়ে টপ পারফরমেন্স করে আবারও টিমে আসা। নাহিদ আপু, আপনার কাছে আসি। প্রথম নারী ক্রিকেটার যে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ এমন একটা টাইটেল আপনি অর্জন করেছেন, এটা আসলে কেমন লাগছে বাংলাদেশের প্রথম নারী হয়ে? অবশ্যই এটা খুব ভালো লেগেছে, ভালো লাগছে। এটা সবকিছুর অবদান আমার যারা টিমমেট আছে, আমার যারা কলিগ, তাদের অবদান ছাড়া হয়তো আমি এটা করতে পারতাম না। তারা আমাকে সবসময় সাপোর্ট করে, আমার ক্যাপ্টেন, আমার ম্যানেজমেন্ট আমাকে সবসময় সাপোর্ট করে, যার কারণে আমি হয়তো এটা অ্যাচিভ করতে পারছি। এমন একটা অর্জন পাওয়ার পর আপনারা কি প্রেশার ফিল করেন যে এটা ধরে রাখতে হবে বা এমন কিছু? প্রেশার বলবো না, আবার প্রেশারও, কেননা সবার একটা তখন আর একটা থাকে যে আরো ভালো করতে হবে, সবার একটা আশা থাকে যে আরো ভালো করতে পারবো। ওই দিক দিয়ে একটা প্রেশার, আবার একটা ভালো লাগাও কাজ করে যে না এই অ্যাচিভ করেছি, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে, না আমি আরো একটু ভালো করতে চাই, তাহলে হয়তো মানুষ আমাকে আরো সাপোর্ট করবে, সবাই আরো ভালোবাসা দেখাবে। সো এই দিক দিয়ে বলবো যে হালকা একটু প্রেশার থাকে। আচ্ছা, যদি আমরা বলি যে বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমাদের মেয়েদের ক্রিকেট টিমের সাকসেস রেট একটুখানি কমে এসেছে, এটার পিছনে কারণটা কি হতে পারে? এবং এই আয়ারল্যান্ড সিরিজ যে আপনারা শুরু করতে যাচ্ছেন, এটার জন্য আপনাদের কি কোনো আলাদা স্ট্র্যাটেজি অথবা অ্যাপ্রোচ আছে কিনা? জাহানারা আপু, আপনার কাছে আগে আসি। দেখুন, ক্রিকেটের সাকসেস আর আমার মনে হয় যে আপস অ্যান্ড ডাউন থাকবেই, আর এটা আসলেই স্পোর্টস। এখানে আপনি সবসময় আশা করতে পারেন না যে আপনার গ্রাফ উপরের দিকে উঠতেই থাকবে, অবশ্যই নিচেও থাকবে। অনেকে বলে কম্পেয়ারলি ওমেন্স ক্রিকেটটা একটু বেশি ভালো করে, তো আমি আসলে মনে করি যে বাংলাদেশ ক্রিকেট আসলে ভালো করে যখন আমরা ভালো করি বা ভাইয়ারা ভালো করে, মেন্স ক্রিকেট করে। সো ইটস ওকে। আমি মনে করি যে আমরা 18 এশিয়া কাপ উইনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রফি নিয়ে আসলাম বাংলাদেশে। তারপরে আমরা ওয়ার্ল্ড কাপেও ভালো করি। হতে পারে আমরা কম ম্যাচ উইন করেছি, হয়তো পুরো ওয়ার্ল্ড কাপে আমরা 3টি ম্যাচ উইন করেছি এ পর্যন্ত, T20 ওয়ার্ল্ড কাপ 6টি ওয়ার্ল্ড কাপের মধ্যে। আমি মনে করি যে ঠিক আছে, ইটস ওকে। 2বার আমরা সিলভার মেডেল উইন করেছি, একবার গোল্ড মেডেল সাউথ এশিয়ান গেমসে, দ্যাটস ফাইন।
আমাদের আমাদের বিগত 1 বছরের টিম, উমেন্স টিম এত দারুণ পারফরমেন্স করেছে, বেশ কয়টা সিরিজ উইন করেছে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। এটার মানে এটা নয় যে আমাদের উপরে উঠতেই হবে বা উঠতে থাকতেই হবে। সো ইটস ওকে, আমরা হয়তো একটু গ্রাফ নিচে এসেছে, আমরা আবার এখান থেকে উপরে নিয়ে যাব। আপনার কি মনে হয় যে সাউথ এশিয়ান টিম বাদে যে অন্যান্য ইন্টারন্যাশনাল টিম তাদের সাথে একটু মানে বেশি ডিফিকাল্ট হয় খেলা? আমার কাছে মনে হয় যে বাইরের যে বড় বড় টিমগুলো আছে, লাইক অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, আমার কাছে মনে হয় আমরা একটু মেন্টালির দিক দিয়ে আমরা হয়তো একটু পিছিয়ে। আমার কাছে মনে হয় এই জায়গাটা যদি আমরা একটু ডেভেলপ করতে পারি, হয়তো আমরা একটু ভালো কিছু করতে পারবো। জাহানারা আপু, যদি জিজ্ঞেস করি যে ইন্টারন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিম, মানে উইমেন্স ক্রিকেট আসলে সারা বিশ্বে এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, এখন অনেক দর্শক থাকে। অন্যান্য টিমের সাথে যদি তুলনা করি, তাহলে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম কোন দিক দিয়ে, টেকনিক্যালি কোন দিক দিয়ে পিছিয়ে আছে, এবং কোন কয়েকটা ফোকাস পয়েন্ট আপনার মনে হয় যে একদম দ্রুত রিফর্ম দরকার? আমার মনে হয় যে আমাদের এক্সপিরিয়েন্সটা বাড়াতে হবে, মাইন্ডসেট বাড়াতে হবে। মাইন্ডসেট কীভাবে বাড়াতে হবে, আমরা হয়তো ম্যাচ কম খেলার সুযোগ পাই। এই ক্ষেত্রে বলবো যে আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে যারা ওয়ার্ল্ড ডমিনেট করছে, ক্রিকেটে ডমিনেট করছে, তাদের সঙ্গে আসলে আমাদের ম্যাচ খেলা কম হয়। সো আমরা যদি একজন আরেকজনের সঙ্গে কন্টিনিউ খেলতে থাকি, একটা টিম আরেক টিমের সঙ্গে, তাহলেই না সম্ভব রেজাল্ট আসা। এখন আমাদের কাছে টোটালি আননোন থাকে হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সামটাইমস সাউথ আফ্রিকা। আগে খেলতাম অনেক সাউথ আফ্রিকা টিমের সঙ্গে, এখন কম খেলা হয় আপনার নিউজিল্যান্ড। সো এদের সঙ্গে যদি আমরা কন্টিনিউয়াসলি বাইল্যাটারাল বা হোম সিরিজ, অ্যাওয়ে সিরিজ বা আইসিসি টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট খেলি, তাহলে তারা উই গেট টু নো ইচ আদার। এবং অনলি ভিডিও অ্যানালাইজিং এর মাধ্যমে খুবই ডিফিকাল্ট হয়ে যায়, সামনাসামনি না খেলা, প্র্যাকটিক্যাল। এক্স্যাক্টলি। সো আমার মনে হয় ওই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। এবং আমার মনে হয় যে হ্যাঁ, মাইন্ডসেট আমাদেরকে আরো ব্রেভ হতে হবে। আমরা সামটাইমস হয়তো নিজেকে গুটিয়ে রাখি, আমরা যখন হ্যাঁ আমাদের একটু আমরা হয়তো পিছিয়ে আছি, ল্যাকিংস আছে আমাদের ব্যাটিংয়ে, তবে আমরা কিন্তু স্কিলফুল না, এটা না। স্কিলফুল তাকেই বলা হয় যে কিনা প্রেশার সিচুয়েশনে তার সঠিক স্কিলটা শো করে বের হয়ে আসতে পারে সিচুয়েশন থেকে, প্রপার হ্যান্ডেলিং করতে পারে। সো আমরা কিন্তু স্কিলফুল, বাট ওই স্কিলটা আমরা শো করতে পারছি না, বিকজ আমরা আমাদের ব্রেভনেসটা শো করতে পারছি না, আমরা বোল্ড হতে পারছি না, আমরা হয়তো সামটাইমস ফিয়ারলেস ক্রিকেট খেলতে পারছি না। একজন দুজন শো করছে, 1-2 ইনিংসে শো করছে, এবং ওই ইনিংসগুলি আমরা কিন্তু উইন করতে পারছি। সো আমার মনে হয় যে আমরা সবাই যদি আমরা একটু ব্রেভ হই, একটু ফিয়ারলেস ক্রিকেটটা খেলি এবং কনফিডেন্ট থাকি ভেতর থেকে, আমার মনে হয় তাহলেই সম্ভব। থ্যাংক ইউ। নাহিদ আপু, আপনাকে যদি জিজ্ঞেস করি যে অন্যান্য দলগুলোর তুলনায় আমরা যদি অন্যান্য টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো দেখি, যেমন ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ অথবা ডিসিপ্লিন অথবা ফ্যাসিলিটিস, এই দিক দিয়ে আসলে বোর্ডের কতটা দায়িত্ব স্ট্যান্ডার্ডটা উপরে আরেকটু হাই করে দেওয়ার জন্য আপনাদের সাপোর্টে? আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের আগের থেকে অনেক ভালো ফ্যাসিলিটি দিচ্ছে। আশা করছি সামনে আরো ভালো দিবে, যদি আমরা আরেকটু ভালো ক্রিকেট খেলতে পারি। তো এটা আমাদের উপর, আমরা যখন আরেকটু ভালো ক্রিকেট খেলবো, দর্শকদের যখন একটু ভালো ক্রিকেট খেলা দেখাতে পারবো, তখন ক্রিকেট বোর্ড আমাদেরকে আরেকটু ফ্যাসিলিটি দিবে। আমি যদি বলি যে আপনারা যদি বলেন যে বাইরের দেশের সাথে যে তুলনা করেন, এটা আসলে কখনোই হয় না, কারণ আমাদের যে কালচার আর বাইরের যে কালচার টোটালি ডিফারেন্ট কালচার। তো আমার কাছে মনে হয় যে সোফার আমরা আলহামদুলিল্লাহ ভালো ফ্যাসিলিটি পাচ্ছি, আমরা আশা করি সামনে আরো ভালো ফ্যাসিলিটি পাবো। তো এখন তো আমরা নতুন একটা, আপনারা একদম নতুন কমিটি পেয়েছেন, নতুন প্রেসিডেন্ট পেয়েছেন। গতবার যে কমিটি ছিল বা প্রেসিডেন্ট ছিল, অনেক সমালোচনা উঠে আসতো ওনার নামে, এবং নারীদের ক্রিকেট অবহেলা হচ্ছে, এই সমালোচনাটা অনেকবার উঠে আসতো। তো এখন নতুন কমিটি, নতুন প্রেসিডেন্টের থেকে আপনারা কি আশা করছেন? আমার মনে হয় যে সবাইকে সময় দেওয়া উচিত, যে আসলে আজকে আসলাম কালকে সবকিছু পরিবর্তন করে ফেলবো, এটা আসলে কখনোই সম্ভব না। সেই দিক দিয়ে বলবো যে সবাইকে সময় দেওয়াটা খুবই জরুরি। আর আমাদের সাথে সবসময় ফাহিম স্যারের কথা হয়, ফাহিম স্যার আমাদেরকে খুব সাপোর্ট করছে। আমাদের কোন কোন জায়গাটা আমাদের ফ্যাসিলিটি দরকার, আমাদের প্লেয়ারদের আসলে কোথায় ভালো হবে, প্র্যাকটিস ফ্যাসিলিটি কোথায় ভালো হবে, বা আমাদের সবকিছু মিলেই ফাহিম স্যার আমাদেরকে সবসময় সাপোর্ট করছে, আমাদেরকে আশা দিচ্ছে। আমরা যদি আরেকটু ভালো খেলতে পারি, আমার কাছে মনে হয় যে এটা আরেকটু পরিবর্তন হবে। জাহানারা আপু, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে নারীদের ডোমেস্টিক ক্রিকেট, এটার আসলে অবদানটা কতটা থাকে ন্যাশনাল টিমের উপর, এবং এই মুহূর্তে অবস্থাটা কি? বর্তমান সময়ে নারীদের ডোমেস্টিক ক্রিকেটটা অনেক বেশি গুরুত্ব বহন করছে।
ভালো পারফরমেন্সের উপর বেশি জোর দেওয়া হচ্ছে এবং এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচারটা যদি ঠিক থাকে তো আমরা যেটা পাইপলাইনের কথা বলি ওটা আসলে খুব ইজিলি হয় এবং পাইপলাইন থেকে ন্যাশনাল টিমের প্লেয়ার চুজ করা খুব ইজি হয়ে ওঠে। সো এটা খুব ইম্পর্টেন্ট। তবে এখন পর্যন্ত দুটি আছে আমাদের ডোমেস্টিক ক্রিকেট, যেটা ন্যাশনাল লিগ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ, এবং বলতে পারেন তার পরের স্টেজে আছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং কোয়ালিফায়ার রাউন্ড। তো যারা নিউ কামার আছে বা যারা শুরু করছে বা যারা একটু ডোমেস্টিক ক্রিকেটে একটু লোয়ার লেভেলে আছে তাদের জন্যও 3টা টুর্নামেন্ট আছে ইয়ারলি। সো এটা হিউজ। তারপরও আশা করছি ইন ফিউচারে স্কুল ক্রিকেট আসতে চলেছে সারা বাংলাদেশে এবং তার সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট ক্রিকেট আসতে চলেছে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সব থেকে বড় কথা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেটে সবার যারা ভালো পারফরমেন্স করবে তাদের মধ্যে থেকে 30 থেকে 40 জনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় আনতে যাচ্ছে। সো শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেটের ভালো পারফরমেন্স করে যারা, এমনিতে তো আমরা 25 জন আছি সেন্ট্রাল কন্ট্রাক্টেড অলরেডি ইয়ারলি। সো এটা আমাদের জন্য আসলে হিউজ। সো এই দিক থেকে আসলে ডোমেস্টিক ক্রিকেটকে আমি মনে করি আরো বেশি ইম্পর্টেন্সই দেওয়া হচ্ছে। আচ্ছা নাহিদ আপু, আপনার কাছ থেকে এখন আমরা একটু পিছিয়ে যাচ্ছি, পিছনের গল্প জানতে চাই। নাহিদ আপু, আপনার ক্রিকেট শুরু হলো কিভাবে এবং যখন শুরু করেছেন সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স কার ছিল এবং সোসাইটির মাধ্যমে কি কি স্ট্রাগল ফেস করতে হয়েছে আপনার? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ। আমি ছোট থেকে ঢাকা থেকে বড় হয়েছি। আমার বাবা ঢাকায় জব করে, গভর্নমেন্ট জব করে, সেই সুবাদে আমাদের ঢাকায় থাকা। সো আমি ছোট থেকে আসলে খেলাধুলার প্রতি খুবই আগ্রহ ছিল। মানে থাকে না যে হচ্ছে মেয়েরা তো সবসময় একটা ছোটখাটো অন্য ধরনের খেলা খেলে, যেটা আমি সবসময় ক্রিকেটটাই খেলতাম, ফুটবল খেলতাম ভাইয়াদের সাথে, ব্যাডমিন্টন খেলতাম। সো ছেলেদের খেলাটাই আমি সবসময় বেশি খেলতাম। সো ওইখান থেকে আসলে আমার খেলার প্রতি একটা ভালোবাসা, আগ্রহ জাগা। আর ক্রিকেট বলটা আমি স্টার্ট করি যখন আমি বিকেএসপিতে ভর্তি হই, তখন থেকে আমি আসলে ক্রিকেট বলের যে এটা আমি স্টার্ট করি বিকেএসপি থেকে। ওইখান থেকেই আসলে আমার উঠা, আমার বিকেএসপি থেকেই আমার সবকিছু, ওইখানেই পড়াশোনা, ওইখানেই খেলাধুলা, সবকিছু ওইখান থেকে। আসলে যখন ভর্তি হই, ফ্যামিলি ছেড়ে যাই, তখনই আসলে একটা মনে জেদ থাকে যে আসলে যেহেতু ফ্যামিলি ছেড়ে এখানে আসছি, একটা কিছু করার জন্য এখানে আসছি। কারণ বাসায় থাকলে তো খেলা হতো না, আশেপাশে যারা সার্কেল আছে তারা হয়তো বা ভালোভাবে যেটা নিচ্ছে না। সো আমার জন্য একটা বড় অপরচুনিটি ছিল যে বিকেএসপিতে ভর্তি হওয়াটা। সো আমার মেইন টার্গেটটা ছিল যে ওইখানে যদি আমি ভর্তি হতে পারি তাহলে হয়তো বা এই দিক থেকে আমি হয়তো একটু ভালো থাকবো। সো ওইখানে সব তো স্পোর্টসের সবকিছু। যখন আমি ওখানে চান্স পাই, সুযোগ পাই, মানে ভর্তি হই, তখন থেকে আসলে আমার চিন্তাধারাটা অন্যরকম হয়ে যায় যে না, আমি এখান থেকে যদি কিছু করতে পারি হয়তো এখান থেকেই করতে পারবো, তাছাড়া আমার আর কোনো ওয়ে নাই। সো যখন আমি ওখান থেকে, আমাদের ওখানে একটা বিএসএ ক্লাস 7 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনার পড়াশোনার সুযোগ আছে, তারপর তো আবার ওখান থেকে বের হইতে হয়। সো এর মধ্যে যদি কোনো কিছু করা যায় তাহলে হয়তো আমি ভালো জায়গায় করতে হবে। সো আমার একটা সবসময় একটা জেদ ছিল যে যদি কিছু করি আমাকে এই সময়টার মধ্যে করতে হবে, তারপর আমার কোনো সুযোগ নেই। সো ওই জেদটা সবসময় কাজ করতো, ওইভাবেই প্র্যাকটিস করতাম। আর আমার যে কোচ, ক্রিকেট কোচ ছিলেন, এখনও আছেন ক্রিকেট কোচ মেহেদি হাসান অ্যান্ড ডলি ম্যাডাম, ডলি রানী সরকার। সো তারা আমাকে সবসময় খুব সাপোর্ট করেছেন। আসলে আমি প্রথমত লেফট আর্ম স্পিনার ছিলাম না, ওনারা আমাকে জোর করে আমাকে আসলে বোলিং করাতেন যে তোমাকে করতে হবে। আমি সবসময় ব্যাটিং এর দিকে ফোকাস দিতাম, যে আমি ব্যাটিং করতে চাইতাম। সো ওনাদের কাছে মনে হয়েছে যে আমার মধ্যে কিছু একটা ছিল, এই জন্য সবসময় ওনারা আমাকে বলতো যে না তুমি বোলিং করো। সামটাইম আমার বিরক্ত লাগতো যে আমি করবো না, ভালো লাগতেছে না, কিন্তু ওনারা সবসময় আমাকে পুশ করছে। আর আমার ঢাকা প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচই হয় আবহানের এগেনস্টে। ওই ম্যাচে আমি 5 উইকেট পাই। ওইখান থেকেই আসলে আমার জার্নিটা স্টার্ট, ন্যাশনাল টিমের মানে ন্যাশনাল ক্যাম্পের জার্নি স্টার্ট। সো আমি যখন ক্লাস 8-এ তখনই আমি ন্যাশনাল ক্যাম্পে কল পাই। সো ওইখান থেকে আমার জার্নি স্টার্ট, আর এখন পর্যন্ত চলতেছে। এর মধ্যে নিশ্চয়ই সমাজ থেকে অনেক ক্রিটিসিজম ফেস করতে হয়েছে, একজন নারী আবার স্পোর্টস করছে, এরকম কয়েকটা ঘটনা যদি শেয়ার করতেন। তা তো অবশ্যই, এটা তো সবসময় ছিল, এখন একটু কম, বাট আগে অনেক ছিল। আমরা যখন কলোনিতে থাকি মিরপুরে, তো দেখা যাচ্ছে আমাদের ফ্যামিলির যারা পরিবারের আশেপাশে যারা থাকে হয়তো আমাকে ডিরেক্ট কিছু বলতো না, বাট আমার বাবা মাকে বা আমার ভাই বোন যারা আছে তাদেরকে হয়তো বা সাইড টক করতো। সো আমরা যেহেতু একটা আবাসিক কলোনির মধ্যে থাকি, সো যখন এগুলো কথা বলে বাবা মারও খারাপ লাগে। সো ওই থেকে আমার একটা জেদ ছিল যে আমি কিভাবে আমাকে এখান থেকে বের হইতে হবে। সো কিভাবে বের হবো, আমি সবসময় পেপার দেখতাম যে কখন বিকেএসপিতে আসলে এটা অ্যাডমিশনে এটা দিবে, আমি সবসময় এটা ফোকাস রাখতাম যে কখন দিবে।
সো ওই দিক থেকে বলবো যে আমি লাকি যে আমি বিকেএসপিতে ভর্তি হইতে পারছি। যখন আমি ভর্তি বিকেএসপিতে হয়ে গেছি তখন থেকে আসলে অতটা বাবা মাকে কথা শুনতে হয় না, কারণ আমি তো একটা জায়গায় চলে গেছি, এখন তারা তো আমাকে আসলে দেখতেও পাচ্ছে না কিছু করতে। আমি যখন ছুটি পাই তখন হয়তো বা 10 দিন 5 দিনের জন্য আসি, তাছাড়া তো তারা দেখছে না। তখন থেকেই তারা আসলে তখন তারা আমাকে সাপোর্ট করছে, যখন দেখছে যে না আমি ভালো কিছু করার চেষ্টা করছি, একটা ভালো জায়গায় যাচ্ছি, তখন থেকে তারা আমাকে সাপোর্ট করা শুরু করেছে। জাহানারা আপু, আপনার কাছে একই প্রশ্ন। জাহানারা আলম হলো কিভাবে? আমি একদমই সাধারণ একটা মেয়ে ছিলাম, যার কোনো স্বপ্ন ছিল না কি হবে না হবে। এটা আসলে হুট করে হওয়া বলতে পারেন। 10 বছর বয়স থেকে খেলাধুলার মধ্যে ইনভলভ, সেটাও খুব কাকতালীয়ভাবে হঠাৎ করে। আমি পাইনার গার্লস হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম, খুবই পপুলার ছিল খুলনার মধ্যে স্পোর্টসের জন্য, এবং টিফিন পিরিয়ডে ট্রেনিং শুরু হয়ে যেত বড় আপুদের, ভলিবল হ্যান্ডবল ট্রেনিং, কারণ সবসময় খেলাধুলা টুর্নামেন্ট চলতেই থাকতো। সো তাদের দেখে আমি খুব ইন্সপায়ার হলাম। একদিন আমি বললাম, আপু আমি কি একটু ভলিবলটা ধরে দেখতে পারি, আমি একটু রিসিভ করবো। ওনারা দিল এবং আমি এত সুন্দর করে রিসিভ করলাম, ওনারা দেখেই বুঝলো যে ওকে এটা কিছু একটা হতে পারে। সো ম্যাডাম দূর থেকে কমন রুমের সামনে দাঁড়িয়ে দেখছিলেন বেলকনিতে, উনি আমাকে ডাক দিলেন, এদিকে আসো, নাম কি তোমার, খেলতে চাও? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে প্র্যাকটিসে চলে আসো, বাসায় বলে আসো। আচ্ছা, বাসায় বললাম। আব্বা বললো ওকে, কারণ 10 বছরের একটা মেয়ে, কোনো ব্যাপার না। আচ্ছা, তো আস্তে আস্তে যখন আমি 10 বছর বয়সে 1-2 মাস ট্রেনিংয়ের পরেই আমি মেইন টিমে খেলার সুযোগ পেলাম। স্কুলে মেইন বেস্ট 6-এ 10 জন বা 11 জন করে প্লেয়ার থাকে, বেস্ট 6 থাকে হ্যান্ডবল ভলিবলের জন্য, ওই মেইন টিমে খেলার সুযোগ পেলাম আমি। সো নিশ্চয়ই সামথিং ওয়াজ দেয়ার ইন মি। সো ওভাবে করে আসলে স্টার্ট, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি আসলে কি ছিল। ওয়েল ওভাবে স্টার্ট, এবং 2003 সালে প্রথম ঢাকায় আসা হয় খুলনা ডিভিশনকে রিপ্রেজেন্ট করার জন্য হ্যান্ডবল টিম হয়ে, এবং এসে তো আমি অবাক আসলে। তো জাহানারা আলম আসলে হ্যান্ডবল দিয়ে শুরু হয়েছে? হ্যান্ডবল এবং ভলিবল। 2004 সালে প্রথম ফুটবল টুর্নামেন্ট হয়, ডোমেস্টিকলি স্টার্ট হয় বাংলাদেশে, এবং আমি সেখানেও পার্টিসিপেট করি খুলনা ডিভিশনের হয়ে। ওই দিনগুলো খুব দারুণ ছিল। দেন 2006-এর ডিসেম্বর, অলমোস্ট 7, 2007-এ হচ্ছে ক্রিকেটের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনিশিয়েটিভ নেয় একটি ন্যাশনাল টিম করার, এবং এটা আসলে আইসিসি থেকে বলা হয় যে টেস্ট প্লেইং নেশনের উইমেন্স টিম থাকতে হবে। সো বাংলাদেশে টিম করতে হবে, তো সেটা কিভাবে পসিবল, ফার্স্টে টুর্নামেন্ট দিতে হবে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে যতগুলি বোর্ড ডিভিশনাল কোচ ছিলেন, প্রত্যেক ডিভিশনে ইনফর্ম করা হয়, এবং আমাদের ডিভিশনাল কোচ ছিলেন লেট প্রয়াত শেখ সালাউদ্দিন স্যার, উনি ন্যাশনাল টিমের স্পিন বোলিং কোচ ছিলেন। সো উনি হচ্ছেন ওনার দায়িত্ব, উনি ট্রাই করলেন যে 3 দিনের ট্রায়াল নেবেন। তো ওনার বাসা আবার আমার স্কুলের ঠিক অপোজিটে 2 বাসা পরে ছিল। তো উনি প্রায়ই দেখতেন আমাকে, আর আমি সেই ছোট্টবেলা থেকে টি শার্ট ট্রাউজার আর কেটস পরে যাওয়া আসা করতাম। তো উনি আমাকে দেখে টবাক হলেন, খুলনার মতো জায়গা, কনজারভেটিভ টাইপ অফ, আমি এর মধ্যে একটা বাচ্চা মেয়ে টি শার্ট আর ট্রাউজার আর কেটস পরে যাতায়াত করি স্কুলে, অনেক সময় যে বিকালে ট্রেনিং হতো। তো উনি আমাকে বেশ কয়েকদিন ফলো করলেন, একদিন আমাকে অফার করলেন গেটের সামনে যে তুমি কি খেলাধুলা করো, তুমি কি ক্রিকেট খেলতে চাও কি না। সো আমি বললাম হ্যাঁ, আমার কোনো কথা নেই, কিন্তু বিলিভ মি, মানে আপনার তখন ছিল যে খেলাধুলা হলেই হলো, এটা ক্রিকেট আর এমন কি ব্যাপার। সো ইন্টারেস্টিং হচ্ছে ক্রিকেটের কোনো রুলস রেগুলেশন আমি বুঝতাম না। আমরা স্কুল থেকে প্রায় 12-15 জনের উপরে আমরা স্টুডেন্ট চলে গেলাম, কারণ আমরা অনেকগুলি ডিসিপ্লিনের সাথে ছিলাম তখন। কেউ উশো খেলতো, কেউ কাবাডি খেলতো, কেউ কুস্তি খেলতো, কেউ কারাতে খেলতো, কেউ হচ্ছে আপনার ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন, অনেকগুলি ইভেন্ট করতো, এবং তারাই সব মিলিয়ে আবার হ্যান্ডবল ভলিবল করতো, ফুটবল করতো। সো আমরা একসঙ্গে সবাই গেলাম, এবং তার সঙ্গে ইন জেনারেল যারা ছিল তারা আসলো, সার্কুলার দেওয়া হয়েছিল, এবং এইভাবে করে 3 দিনের একটা ট্রায়াল হলো। মজার ব্যাপার হলো একদিনও আমি কিছুই করতে পারিনি। আমি না বোলিং, না ব্যাটিং, না ফিল্ডিং, না কিপিং, কিচ্ছু না। আমাকে বলা হলো কে তোমার ফিটনেস ভালো, কারণ আমার একটা হ্যাবিট ছিল যে আমি ট্রেনিং টাইমে স্কুলের বা ডিভিশন ডিস্ট্রিক্টের ট্রেনিং টাইমের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আমি মাঠে চলে যেতাম, এবং আমি ওয়ালে একা ভলিবল বুস্টিং করতাম, আমি একা গোল পোস্টে গোল করতাম, মানে সবসময় একটা অ্যাক্টিভিটির মধ্যে, বা স্টেডিয়ামে 4-5 চক্কর দিয়ে আমি আবার বসে থাকতাম, সবাই আসতো, আবার স্টার্ট করতাম। সো এরকম। তো উনি দেখলো যে আমার ফিটনেস ভালো আছে, বললো যে তুমি কিছুই পারো না, তোমার ফিটনেস ভালো আছে, তুমি ব্যাটিং সাইডে যাও। তো ওভাবে করে ভাগ করে দিত, তুমি ব্যাটিং গ্রুপ, বোলিং গ্রুপ, কিপিং গ্রুপ, এইভাবে করে। 1 মাস ট্রেনিং এর পরে আমি নিজেকে পেস বোলার হিসেবে চিহ্নিত করলাম, এবং বেশ জোরে বল করতাম। এবং ইউ কান্ট বিলিভ, এখন আমাদের লোড ম্যানেজমেন্ট হয় পেস বোলিং এ, তখন আসলে লোড ম্যানেজমেন্টের কিছুই জানতাম না।
টানা 3 থেকে 3.5 ঘন্টা ট্রেনিং হতো এবং শুরু থেকে শেষ পর্যন্ত বোলিং করে যেতাম। এভাবে করে আসলে টিমে আসা। যখন আমি খেলাধুলা শুরু করি কিশোরী বয়স, 14 বছর বয়স আমি ক্রিকেট শুরু করেছি 2007 সালে। তখন তারা বললো মেয়ে তো বড় হয়েছে, মেয়ে কেন খেলার ড্রেস পরবে, কেন টি শার্ট পরবে, এটা নিশ্চয়ই আপনারা শুনতে হয়েছে। তারপরে মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে দিতে সমস্যা হবে, মেয়ে পড়াশোনা তো ঠিক মতো করবে না, দেন হচ্ছে বা অঙ্গহানি হতে পারে, তখন মেয়েকে কিভাবে বিয়ে দিবে, সারা জীবন পঙ্গু হয়ে বাসায় থাকবে। সো বিভিন্ন কিছু। তার থেকে বড় বিষয় হচ্ছে সমাজ বিরোধী। হ্যাঁ, সমাজ কি বলবে, এলাকার মানুষ কি বলবে। তো এইগুলি বললো, আমার বাবাকে বললো, আমার বাবা জাস্ট বললো আমার মেয়ে তো খারাপ কিছু করছে না, ভালো করছে, আর খেলাধুলা তো স্বাস্থ্যের জন্য ভালো, ও তো ভালো, ও যদি খেলতে চায় খেলতে দাও, খারাপ কিছু করছে না। সো ওই একটা কথা আসলে আমাকে অনেক দূরে গিয়ে নিয়েছে, আর তার জন্য আজ আমি এখানে। আজকে যদি ফ্যামিলি বলতো না দরকার নেই, অসংখ্য নক্ষত্র ঝরে গিয়েছে শুধুমাত্র ফ্যামিলির বাধায়, বিলিভ মি। নাহিদা, এটা যদি আপনাকে জিজ্ঞেস করি যে এখন যে এলাকার মানুষ আগে কথা শোনাতো আপনার মা বাবাকে, এখন ওরা কি বলে? এখন তো নিশ্চয়ই অবশ্যই এখন তারা টোটালি ডিফারেন্ট। এখন আমার কাছে মনে হয় যে রাস্তা দিয়ে যখন আমার আম্মু হাঁটাচলা করে বা আমার আম্মু কোথায় যায়, আমার কাছে মনে হয় তারাই মানে আগে আসে কথা বলার জন্য। তারা জিজ্ঞেস করে যে আমি কেমন আছি না আছি, কবে আসবো, বা বাইরে খেলতে গেলে জিজ্ঞেস করে যে কেমন খেলছি না খেলতেছি। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে ওই মানুষগুলোই আমার বাবা মাকে হয়তো বা কটু করে কথা বলছে বা আগে বলেছিল, কিন্তু আপনি বাধ্য করেছেন এটা। আমি যখন চেষ্টা করেছি যে তারা যেন আমার বাবা মাকে কথা না বলতে পারে সেই কাজগুলো করার, সো তারাই এখন আমার বাবা মাকে বাহবা দিচ্ছে, সাপোর্ট করছে। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন একটা ভিন্ন টপিকে যাই। বেশ কিছুদিন ধরে এটা জাহানারা আপু আপনি একটা অ্যানসারের মাধ্যমেও মেনশন করেছিলেন যে ছেলেদের টিমের সাথে মেয়েদের টিমকে অনেক বেশি তুলনা করা হয়, আর মাঝে মাঝে ছেলেদের টিমকে অনেক সমালোচনা ফেস করতে হয়। এটা ফুটবল হোক ক্রিকেট হোক, দুই দিকেই খালি সবাই ওদেরকে কথা শোনায় যে মেয়েরা পারে, তোমরা কেন পারো না। এই কথাটা শুনে কি আপনারা মোটিভেটেড ফিল করেন, নাকি আপনারা মনে করেন যে এই সমালোচনাটা আসলে দরকার নেই বা করা উচিত না? পার্সোনালি আমি মনে করি এটা আমার কাছে খুব খারাপ লাগে। আচ্ছা, জি। যে খারাপ সময় যেতে পারে, ভালো সময় যেতে পারে, সো সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আমরাও এখানে আসছি, খারাপ ভালো খেলে এখানে আসছি, ভাইয়ারাও খেলে এখানে আসছে। আলটিমেটলি আমাদের দেশ তো এটা বাংলাদেশ ক্রিকেট টিম, এটা তো আর ডিভাইড না। তো আমার কাছে মনে হয় যে খারাপ খেললে সমালোচনা হবে, সমালোচনা করার সময় সবাই 100%ই দিতে চেষ্টা করে মাঠে। দেশের হয়ে যখন খেলতে নামি অবশ্যই আমরা 100% দেওয়ার চেষ্টা করি। আমরাই জানি আমাদের মধ্যে আসলে আমরা কতটুকু ইনজুরি থাকি বা আমাদের কতটুকু ব্যথা থাকে, আমরা সেটা নিয়ে খেলি। সো আমার কাছে মনে হয় যে সমালোচনা অবশ্যই হবে খারাপ খেলে, কিন্তু সমালোচনার জন্য এমন পর্যায়ে না যায় যেটা একটা ক্রিকেটারকে সুসাইডেতে নিয়ে যায়। অনেক সময় কিন্তু আমাদের মেন্টালিটি এমন কাজ করে যে এত বাজে কথা বলছে, এত কিছু বলছে, অনেক সময় কিন্তু ডিপ্রেশনে চলে যায়। এটা কিন্তু অনেক বিগত সময় হয়েছে। তো আমার কাছে মনে হয় যে সাপোর্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। খারাপ সময় মানে প্লেয়ারদের সাপোর্ট করাটা খুবই দরকার। প্লেয়ারদের যদি সাপোর্ট করা হয়, আমার মনে হয় যে আমরা এখান থেকে কামব্যাক করাটা খুব সহজ হবে। আপনার কি মনে হয় যে এই স্পোর্টস নিয়ে যখন আলাপ হয় তখন এই বৈষম্যটা প্রয়োজন, যে নারী ছেলে পুরুষ? না, এটা তো স্পোর্টস, এটা তো একটা খেলা, স্পোর্টস, এটা তো আর মানে আলাদা কোনো কিছু না যে এটা আমাদের ক্রিকেট বল একটা বা ছেলেদের ক্রিকেট বল একটা, বা মেয়েদের ফুটবল একটা বা ছেলেদের ফুটবলটা আলাদা বল, তো এটা একই। তো আমার কাছে মনে হয় যে এটা করা উচিত না। ভাইয়ারা মানে তাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। আলটিমেটলি দুইজনে আমরা দুইটা টিমই কিন্তু দেশের হয়ে খেলার চেষ্টা করি, দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। সো সেই দিক থেকে বলবো যে এটা অবশ্যই করা উচিত না, দুই দলকেই সাপোর্ট করা উচিত, সেটা ক্রিকেট হোক ফুটবল হোক অন্য ইভেন্ট যারা আছে সবগুলো ইভেন্টকেই, যে আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে। আমরা অবশ্যই দেশের হয়ে খেলছি, আমরা দেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, আমরা দেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। জাহানারা আপু, আপনার কাছে একই প্রশ্ন, যে এই যে কম্প্যারিজনটা হয় আপনার কাছে এটা কিভাবে কাজ করে? আমরা ক্রিকেটে আসছি কেন? ওমেন্স ক্রিকেটাররা কিন্তু মেন্স ক্রিকেটের জন্যই আসছে। আইসিসি কিন্তু এই জন্যই বাধ্য করেছে যে টেস্ট প্লেইং নেশনে ওমেন্স টিম থাকতে হবে। সো স্টার্টটা কিন্তু মেন্স ক্রিকেটাররাই করেছেন, এবং তাদের ভালো পারফরমেন্সের মাধ্যমে কিন্তু আইসিসি ট্রফি উইন করেছিলাম 1997 সালে, এবং ওই সময় যে বেসটা তারা তৈরি করে দিয়েছিলেন তার উপরে কিন্তু আজ আমরা মেন্স এবং ওমেন্স ক্রিকেটাররা দাঁড়িয়ে। এই পার্সপেক্টিভ থেকে আমি বলতে পারি দে হ্যাভ দি রাইট নেগেটিভ পজিটিভ বলার, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে নাহিদা যেটা বললো অবশ্যই সেটার জন্য মাত্রা অতিরিক্ত না হয়, যেন বিবেকটা কাজ করে কমেন্ট করার সময়, যে কতটুকু সে বলতে পারবে, কতটুকু একজনের সম্পর্কে বলা উচিত, এটা যেন তারা বিবেচনা রাখে। এটা আমি জাস্ট তাদেরকে রিকোয়েস্ট করব। যদি পার্সোনালি জিজ্ঞেস করি নাহিদা আপু, প্রিয় ক্রিকেটিং দল এবং প্রিয় নারী ক্রিকেটার পুরুষ ক্রিকেটার?
অবশ্যই আমার সাকিব ভাইকে খুব ভালো লাগে। মানে সাকিব ভাইয়ের ক্রিকেট মাঠের যে অ্যাগ্রেশন বা যে অ্যাটিটিউড, অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে অ্যাটিটিউড আমার কাছে মনে হয় সেরা। আমি জানি না কার কাছে, বাট আমার কাছে সেরা মনে হয়। আমার কাছে মনে হয় যে ওই জেদটা থাকা উচিত। যখন আপনার ওই জেদটা থাকবে আপনি আরো ভালো কিছু করতে পারবেন। আর যদি ওমেন্স ক্রিকেট বলেন, আমি সবসময় বলবো সালমা আপুর কথা। আমি সালমা আপুর নাম শুনেই ক্রিকেটে আসছি। সো আর ওই সালমা আপুর থেকে আমার সবকিছু দেখার শেখার। আমি ন্যাশনাল টিমে যতদিন খেলেছি, এখন পর্যন্ত খেলছি, সালমা আপুই আমাকে সবসময় গাইড দিয়ে আসছে। আমার আমার বড় বোন যেরকম তার থেকে আমি মনে করি যে অনেক বেশি। আর ইন্টারন্যাশনালি যদি বলি, প্রিয় মেল ক্রিকেটার, প্রিয় ফিমেল ক্রিকেটার? আমার ম্যাক্সওয়েলের খেলা খুব ভালো লাগে, সবসময় দেখি আসে। আমার জার্সি নাম্বার 32, আমি সবসময় ওনার খেলা দেখি। আর এমনি ফিমেলদের মধ্যে সবার মোটামুটি আমার হেলি ম্যাথিউসের খেলাটা ভালো লাগে। তারপরে হচ্ছে যদি বলেন এমনি সবার খেলা মোটামুটি দেখি, কিন্তু ওইভাবে আসলে কার কাছে বোলিং করতে সবচেয়ে টাফ? সবার কাছে বোলিং করতেই টাফ। কেউ আসলে আমাকে ইজি উইকেট দিবে না, ইজি কেউ উইকেট দেয় না, আমাকে আসলে কষ্ট করে উইকেট নিতে হয়। সো আমি যখন অ্যালিস প্যারির উইকেট নেই তখন আমার কাছে খুব ভালো লাগছিল। আমার তখন একটা স্বপ্নের উইকেট ছিল যে আমি অস্ট্রেলিয়ান এই তারকার মানে উইকেটটা নিব। উনি তো অনেক বড় মানের একজন প্লেয়ার, অনেক বড় মানের একজন প্লেয়ার। সো ওনাকে দেখি কিন্তু অনেক প্লেয়াররা খেলাতে আসে। জাহানারা আপু, বাংলাদেশ পুরুষ দল, নারী দল ফেভারিট কারা? অনেকে হয়তো এটা জানেন না যে ডেবিউ তো অনেকে সিঙ্গেলই হয়, একজন একজন করে। আমরা 11 জন একসঙ্গে ডেবিউ হয়েছিল আমাদের 2011 নভেম্বরে ছেলেদের ক্রিকেটে। মাশরাফি বিন মুর্তজা আমার আইডল ক্রিকেটার বলতে পারেন। ইন্টারন্যাশনালি যদি বলি, ফেভারিট মেল প্লেয়ার, ফেভারিট ফিমেল? অনেকগুলি নাম বলে শেষ করা যাবে না। সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সচিন টেন্ডুলকার স্যার, বিরাট কোহলি থেকে শুরু করে ধোনি, কিছু কিছু ম্যাচে বলতে পারেন যে একদম টার্নিং ম্যাচ ফিনিশার। কিভাবে যে উনি মানে ওনার থিওরি সম্পূর্ণ আলাদা। অ্যালিসা হেলি থেকে শুরু করলে হেলি ম্যাথিউ, ডটিন, এদের খেলা অন্য লেভেলে। শ্রীলঙ্কান চামারি আদাবাতু থেকে শুরু করে সাউথ আফ্রিকান লিজালি। আমার মনে হয় যে আমার আসলে নাম নেওয়া উচিত হবে না। ওয়ার্ল্ড কাপ যখন চলে তখন বাংলাদেশ বাদে কোন দল সাপোর্ট করা হয়? এটা ডিপেন্ড করে যে আমার পছন্দের প্লেয়ারগুলি কোন কোন টিমে খেলছে। এটা আমার একই পছন্দের প্লেয়ার কোন টিমে। এটা আসলে আমি কোনো কান্ট্রিকে সাপোর্ট করি না, আমি স্পেসিফিক প্লেয়ারকে সাপোর্ট করি যে ওকে আমার পছন্দের প্লেয়ারটা ভালো খেললে আমার শান্তি। ওই প্লেয়ারটা ভালো খেলে। এটা কি আপনার ক্ষেত্রেও একই যে পছন্দের প্লেয়ার যেখানে পছন্দের প্লেয়ার যখন আমি তার খেলা দেখি, যে আমার যখন ম্যাচ থাকে না ওই প্লেয়ারের খেলাটা দেখি যে উনি কত রান করতেছে বা কয় উইকেট পাচ্ছে। সো অ্যাজ এ টিম হিসেবে কখন দেখি আমি ওই প্লেয়ারটাকে কাউন্ট করি। এক্স্যাক্টলি। এরকম কি কখনো হয়েছে যে কেউ এসে আপনাকে বলেছে যে আপু আপনার মতো হতে চাই? হ্যাঁ, এখন আমার কাছে মনে হয় যে এখন অনেকেই বলে, যেমন আমরা আগে যখন জাহান আপুদেরকে দেখেছি, রুমান আহমেদ আপুদেরকে দেখেছি, সালমা আপুদের, ওনাদের থেকে দেখেই আমরা কিন্তু এখানে আসছি। মানে আপনি কিন্তু এখন একজনের সালমা আপু। আমার কাছে মনে হয় যে তাদের যে শিক্ষাটা, তারা যে আমাকে যে শিক্ষাটা দিয়েছে, তো আমার কাছে মনে হয় যে ওইটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, যে হয়তো বা ওনাদের যে গাইডলাইন যদি না পাইতাম আমি হয়তো বা যেখানে আসতে পারতাম। এখন যারা ইয়াং জেনারেশনে আছে, আমার কাছে মনে হয় তারা যখন বলে যে আপু আপনার খেলা দেখতে ভালো লাগে বা আপনি যেভাবে বোলিং করেন আপনার বোলিংটা দেখতে ভালো লাগে, তো আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা পাওয়া। বিকজ অফ আমি তাদের কাছে শিখেছি, এখন তারা আমার কাছ থেকে শিখছে। ডেফিনেটলি, অবশ্যই। আমার কাছে মনে হয় যে আমার কাছে তখন আরেকটু ভালো করি যে সবাই আমাকে আরো সাপোর্ট করবে, তখন আরো কয়েকটা প্লেয়ার বের হবে, তারাও খেলতে আগ্রহী হবে আমাকে দেখে, যেমন আমরা তাদেরকে দেখে, বড় আপুদেরকে দেখে যখন আমি এখানে আসছি। তো আমার কাছে এটা মনে হয় যে এটা আমার কাছে খুব ভালো লাগা কাজ করে। জাহানারা আপু, আপনার কাছে তো নিশ্চয়ই এতগুলো বছর ধরে আপনি খেলছেন, অনেক মেয়েরাই নিশ্চয়ই আপনার কাছে এসে বলেছে যে আপু আপনার মতো হতে চাই। এই ফিলিংটা কত বছর ধরে আপনি ফিল করছেন এবং কেমন লাগে? মেয়ে ছেলে উভয় দিক থেকেই এসছে এবং যখন বলে যে আপনার খেলা দেখে ইন্সপায়ার্ড হই, আপনার খেলা দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন জাগে, খেলতে চাই, বা আপু বোলিং টিপস দেন, তো এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং মোটিভেশন কাজ করে। রেসপন্সিবিলিটিও তো একটা বড় একটা রেসপন্সিবিলিটি। অফকোর্স। আপনাদের কাছে যদি একটু জানতে চাই যে যেই মেয়েরা আসলে আপনাদের দিকে এখন তাকিয়ে আছে, তাদের পরিবার, ওদেরকেও যদি একটা মেসেজ দিতে পারেন। যেরকম আপনারা বলেছেন যে আলটিমেটলি সোসাইটি যেটাই করুক না কেন, পরিবার যদি পিছে থাকে তাহলে সোসাইটি কিছুই করতে পারে না তার ফিউচারে। আমার কাছে মনে হয় যে এখন এই ক্যামেরায় যদি একটু তাকিয়ে, না, আমার কাছে যেটা মনে হয় যে সাপোর্ট করা উচিত
যারা খেলতে আসে বাবা মাকে বলবো যে আপনারা সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হয়তো বা আপনাদের সাপোর্টে হয়তো বা আপনার সন্তান মানে আপনার মেয়ে বা ছেলে হয়তো বা দেখা যাচ্ছে অনেক বড় জায়গায় যেতে পারে। হয়তো বা তারা সবসময় একটা ভয় কাজ করে যে পরিবার সাপোর্ট না করলে কিভাবে খেলতে পারবো। তো আমার কাছে মনে হয় যে সাপোর্ট করাটা খুব জরুরি। আপনারা সাপোর্ট করুন, আপনাদের সন্তান অনেক বড় জায়গায় যাবে আমি আশা করি। জাহানারা আপু, একটু মেসেজ আপনার ফ্যানস এবং তাদের পরিবারদের জন্য। পরিবার পাশে থাকলে আসলে 99% এগিয়ে যাওয়া যায়। আর যে 1% সমাজ থেকে বাধা আসে, আশেপাশের পারিপার্শ্বিক বাধা আসে, ওটা উতরানোর জন্য, ওটা পার হওয়ার জন্য আপনাকেই স্ট্রং থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, প্রপার হার্ডওয়ার্ক করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, ডিটারমাইন্ড যেটাকে বলে থাকতে হবে যে আপনি আপনার গোল রিচ করবেনই। এবং এতটাই প্রপার হার্ডওয়ার্ক করবেন যেন কখনো আফসোস না করতে হয়, রিগ্রেট না করতে হয় যে আমি হয়তো আরেকটু করলে হয়তো রিচ আউট করতে পারতাম। নো, কোনো আফসোসের জায়গা রাখবেন না। প্রপার হার্ডওয়ার্ক করবেন, অনেস্ট থাকবেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ডিটারমাইন্ড থাকবেন। আমার বিশ্বাস আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ জাহানারা আপু, নাহিদা আপু, খুবই ভালো একটা আড্ডা জমলো। চাচ্ছিলাম আরেকটু যদি বলতে পারতাম, কিন্তু খুবই ভালো লাগলো। আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এই শেষ হলো আমাদের এই স্পেশাল আয়োজন এবং আমরা তাদের এত সুন্দর সুন্দর কথা শোনার পর আমরা অবশ্যই আশা করতে পারি যে বাংলাদেশ স্পোর্টস আরো অনেক দূর এগিয়ে যাবে এই চমৎকার নারীদের হাত ধরে। থ্যাংক ইউ সো মাচ। স্টে উইথ দ্য ডেইলি স্টার।